এই মুহূর্তে যারা চ্যানেলে দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা। আমরা আসছি পূবালী ব্যাংকের হেডকোয়ার্টারে। আমরা কথা বলবো পূবালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও মোহাম্মদ আলী সাহেবের সাথে। এই মুহূর্তে পূবালী ব্যাংক বাংলাদেশে ব্যাপক আলোচিত একটি ব্যাংক এবং এই আহ, এই যে অর্থনীতির যে নতুন একটা ধারা সৃষ্টি হয়েছে, নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে, জুলাইয়ের অভ্যুত্থানের পরে কি অবস্থা ব্যাংকগুলোর, সবকিছু নিয়ে কথা বলবো তার সাথে। পূবালী ব্যাংকের বর্তমান অবস্থার কথা চিন্তা করি, এটা আসলে অনেকগুলো প্যারামিটারে আমাদের দেখতে হয়। একটা হচ্ছে ফিনান্সিয়াল পার্ট আছে, গভর্নেন্সের পার্ট আছে, কাস্টমারের সাইড থেকে কাস্টমার সার্ভিস অ্যান্ড কনফিডেন্সের পার্ট থেকে আছে। আমরা এই তিনটা জায়গাতেই আসলে ইম্পর্টেন্স দেওয়ার চেষ্টা করি। নট অনলি যে ফিনান্সিয়াল পার্ট, গভর্নেন্সের পার্ট এবং সেই সাথে কাস্টমার সার্ভিস এবং তাদের কনফিডেন্স, ট্রাস্ট, এই জায়গাগুলো। এই তিনটা প্যারামিটারেই আমরা সবসময় যেটা আমাদের এখন যেটা মনে হয় যে তিনটা সবগুলো প্যারামিটারে কোনোটাতে নাম্বার ওয়ান অথবা নাম্বার টু, এটা আমরা যেটা দাবি করি আর কি। আমরা যদি ইসের কথা চিন্তা করি, ফিনান্সিয়াল পার্টের কথা চিন্তা করি, অপারেটিং প্রফিটের কেউ কেউ বলছে যে নাম্বার ওয়ান, এখনো তো ফাইনাল বের হয়নি নাম্বার ওয়ান, বা নেট প্রফিটের নাম্বার ওয়ান বা নাম্বার টু। ডিপোজিটের ক্ষেত্রে ইসলামী ব্যাংকের পরে আমাদের ডিপোজিট, যদিও ইসলামী ব্যাংকের তো আপনারা জানেন যেটা হচ্ছে লোনের, লোনস অ্যান্ড অ্যাডভান্সের ক্ষেত্রেও এটা। সেই ক্ষেত্রে আবার অন্য যারা আছে, যার যেমন কনভেনশনাল যারা ভালো ব্যাংক আছে তারা আমাদের চেয়ে অনেক কিছু। অপারেটিং প্রফিটের ক্ষেত্রে তো বললাম। এনপিএল এর ক্ষেত্রে সবচেয়ে ভালো হচ্ছে, যেটা আমাদের দেশের এখন সবচেয়ে আলোচিত বিষয়, নন পারফর্মিং লোন। সেই জায়গাতে আমাদের সবচেয়ে কম, মানে যারা যত ভালো ব্যাংকগুলোর নাম শুনি তার চেয়ে আমাদের কম, এবং আমরা দিনের নিচে এই লোনটা আমরা ম্যানেজ করতে পেরেছি। আমাদের এই জায়গাটা যেখানে আমাদের দাম করে করে 20%-এর কাছাকাছি চলে গেছে, বা এই জায়গাতে চলে যাচ্ছে, বা তারও বিয়ন্ড ক্যাপাসিটি চলে যাচ্ছে। তো সেই জায়গাটা আমরা করতে। আরেকটা বিষয় যেটা হচ্ছে, যেটা বললাম যে আমাদের একটা পরিবেশ আমরা আমাদের ব্যাংকিং এর মধ্যে তৈরি করতে চলেছি, গভর্নেন্সের পরিবেশটা। এখানে বোর্ড যেমন সেগ্রিগেশন হয়েছে পলিসি থেকে, ম্যানেজমেন্টও প্রতিটা ইউনিটকে ইন্ডিপেন্ডেন্স দিয়েছে, যে তারা তাদের যে পলিসি যেটা অ্যাপ্রুভ আছে তারা জন্য তাদের পুরোপুরি এক্সারসাইজ করতে পারে, এবং সেই ক্ষেত্রেই করা হচ্ছে। আর একটা কি করা হচ্ছে, যে কাস্টমারদের জন্য আমরা কিন্তু একটা স্ট্র্যাটেজি নির্ধারণ করেছিলাম 2012 সালে বেসিক্যালি। সেটা ছিল যে প্রোভাইডিং কাস্টমার সেন্ট্রিক লাইফ লং ব্যাংকিং সার্ভিস। তার মানে যে কাস্টমার আমাদের সাথে ইন করবে তাকে লাইফ লং সেবা আমরা যেন দিতে পারি, এর জন্য কোনো ক্রমে আমাদের থেকে ছেড়ে চলে না যায়। এটার জন্য কিন্তু আমরা ম্যাসিভ কাজ করেছি। ধরেন আমাদের তো অনেক যেখানে যাবেন সেখানে পূবালী ব্যাংকের শাখা, সবগুলো শাখা রিনোভেশন করা করা হচ্ছে। টেকনোলজিক্যাল জায়গায় সুপ্রিমেসি নেওয়া হচ্ছে, অপারেশনাল এক্সেলেন্সের, হিউম্যান রিসোর্সের মাইন্ডসেট পরিবর্তন করতে হচ্ছে। কারণ সরকারি ব্যাংক ছিল, একজনের মাইন্ডসেট ছিল, তারপরে সরকারি ব্যাংক করার কারণে একজনের আসবাবপত্র ছিল, সব চেঞ্জ করতে হয়েছে, এবং ট্রেনিং দিতে হয়েছে প্রতি বছর। এখন আমরা 4000-5000 জনকে ট্রেনিং দিই প্রতি বছর, একদম কন্টিনিউয়াস অনেক মডিউলে ট্রেনিং দেওয়া হয়। এবং সেই ক্ষেত্রে হসপিটালিটি সার্ভিস থেকে নিয়ে আসা হয়, যারা মার্কেটিং ওরিয়েন্টেড আছে তাদের কাছ থেকে নিয়ে আসা হয় এই জায়গাগুলোতে, সো দ্যাট তারা যেন মনে করে যে না, আমাদেরকে কাস্টমার সার্ভিস। এবং এই যে কনজেনিয়াল এনভায়রনমেন্ট, তারপর কি করা হচ্ছে যে আবার এমপ্লয়িকেও গুরুত্ব দেওয়া হচ্ছে সাংঘাতিক। আপনি যদি দেখেন যে ক্রিটিক্যাল সময় আমরা সবচেয়ে বড় পে স্কেল দিয়েছি, তারপরে 6টা করে আমরা ইনসেন্টিভ বোনাস দিয়ে থাকি। এইরকম বিভিন্ন কাজগুলো আমরা আসলে এই এমপ্লয়ীদের জন্য করেছি, যেন এমপ্লয়ি টার্ন ওভারে থাকে না আমাদের। এই জন্য কিন্তু দেখেন, আমরা প্রথম পলিসি তৈরি করেছিলাম যে কাস্টমার সেন্ট্রিক লাইফ লং ব্যাংকিং সার্ভিস, কিন্তু আমরা দেখছি কাস্টমাররা যেমন থাকছে, আমাদের এমপ্লয়িরাও চলে যাচ্ছে। আবার আমরা দেখতেছি আমার শেয়ার হোল্ডার যারা আছে তারা আমাদের সাথে রয়ে যাচ্ছে লাইফ লং। মানে এই যে সেই যে ধরেন শুরুতে যে ছিল 59 সালে, সেই শেয়ার হোল্ডাররা তাদের প্রজন্ম টু প্রজন্ম কিন্তু আমাদের সাথে রয়ে গেছে। আপনার কথা ধরে একটু বলতে চাইছি যে আপনার প্রায় 508টি শাখা এবং উপশাখা আছে অনেকগুলো, এবং এটিএম বুথ। যদি গ্লোবাল স্ট্যান্ডার্ড যদি আমরা চাই, তাহলে সেক্ষেত্রে পূবালী ব্যাংক কোন অবস্থায় আছে? আসলে হচ্ছে কি, যে ওই যে বললাম যে পূবালী ব্যাংকের তো যাত্রাপথ এত মসৃণ ছিল না। প্রথমে প্রাইভেট ভাবে তৈরি হয়েছে, পরে সরকারিকরণ হয়েছে। যখন সরকারিকরণ করা হয়েছে তখন তো ক্লাসিফাইড লোন হয়ে গেছিল 54%, 90%। সেইখান থেকে প্রবলেম ব্যাংকে পড়ে গেছে। 2005-এ প্রবলেম ব্যাংক থেকে বের হয়, 2007-এ বাংলাদেশ ব্যাংক অবজারভার তুলে নেয়। আমাদের ডিজিটাইজেশন শুরু হয় 2008 থেকে। তার মানে আমরা এখানে কিন্তু 12-13 বছর পিছিয়ে গিয়েছিলাম। আমরা কি করেছি, স্টার্টেড লেট, বাট এমন ভাবে প্রোগ্রেস করেছি যেন আমরা খুব তাড়াতাড়ি তাদেরকে অনবোর্ড, তাদের সমান হতে পারি অথবা তাদেরকে সারপ্লাস করতে পারি। এই জায়গাগুলোতে আমাদের টেকনোলজিক্যাল সুপ্রিমেসিটা নিয়ে যেতে পারি। এটা তো খুব বড় একটা কাজে, তারাও তো আগাচ্ছে সামনের দিকে, আমাদেরকেও আগাতে হচ্ছে সামনের দিকে। এই চ্যালেঞ্জটা নিয়ে কিন্তু আমাদেরকে
কাজ করতে হবে। পজ মেশিন যদি দেখেন দোকানে, 1 বছরে আমরা দিয়েছি 12,000-এর উপরে পজ মেশিন। 1 বছরে পূবালী ব্যাংক 5টা ব্যাংকের মধ্যে চলে আসছে। 1 বছরে এই পজ আমরা প্রতিটা সেক্টরাল ধরে স্ট্র্যাটেজি দিচ্ছি। এবং আমরা দেখেছি কি 40,000 পজ মেশিন হচ্ছে যে ব্যাংকের এখন হাইস্ট পজ আছে। এই বছরই আমার এটা 20,000-এর কাছাকাছি হবে। তার মানে আমি 3rd পজিশনের মধ্যে ঢুকে যাব। এরপরে আমি আশা করছি যে আর 2 বছরের মধ্যে আমি এটাকে নাম্বার 1 এ। ঠিক এরকম আমার পাই ব্যাংকে ধরেন 4 বছর আগে থেকে আমার পাই ব্যাংক। তো এইটা করার পর এই জন্য এটা করতে যেয়ে কিন্তু আমরা এই যে রিটেল কাস্টমার এই বছর আমরা 60,000 কোটি টাকা এক্সিড করেছি। এবং এই বছর এক্সপেক্ট করতেছি যে এটা 1 লক্ষ কোটি টাকার উপরে চলে যাবে। যদি আমরা মনে করি যে এটা আসলে ব্যাংকের ট্রানজাকশনের সাথে কিছু না। তো আমাদের এক্সপেকটেশন হচ্ছে এটা 2-3 বছরের মধ্যে আমরা এটাকে টার্নিং প্লেট 10 লক্ষ 15 লক্ষ কোটি টাকার একটা অ্যাপসে এটা নিয়ে যাব আমরা। তো তখন কিন্তু রিয়েলি উইল মানে যারা এমএফএস দেখতেছে নিজের ট্রানজাকশনের অ্যামাউন্টে আমরা ফাইট করবো। ওরা তো ছোট ট্রানজাকশন করে, আমরা বড় ট্রানজাকশন। মডার্ন ব্যাংকিং নিয়ে আমি আরো একটু পরে কথা বলবো, আমি একটু বিষয় নিয়ে বলতে চাচ্ছি। অনেকগুলো ব্যাংকেই হাজার হাজার কোটি টাকা ব্যবসায়ীরা নিয়ে চলে গেছে এবং সেটা বোর্ড অফ ডিরেক্টরদের যোগ চালছে। কিন্তু আমরা দেখছি, আপনার কথাই মনে হচ্ছে না, আমরা নিজেরাই টের পাচ্ছি যে আপনি আসার পরে ব্যাংকে একটা ট্যাক্স পান করছে। আপনার ব্যাংকে কত হাজার কোটি টাকা খেলা হয়েছে, কোন কোন ব্যবসায়ীরা টাকাটা লুট করে নিয়ে গেছে? আমাদের ক্ষেত্রে একদম আপনাকে ক্লিয়ার করে বলি যে এটা দীর্ঘ প্রক্রিয়ায় তো এই ব্যাংকটা গিয়েছে। সবচেয়ে ভালো দিক হচ্ছে যে আমরা যে গভর্নেন্সটা মানে লোন স্যাংশন থেকে শুরু করে ডিসবার্সমেন্ট থেকে করে যে গভর্নেন্স পরিস্থিতিটায় আমার পূর্বসূরি যারা ছিল সবাই এবং তার ধারাবাহিকতা আমরা যেটা ম্যানেজ করতে পেরেছি যে আমাদের কোনো অস্তিত্বহীন কোম্পানির কোনো লোন নাই, কোনো ব্রিফকেস কোম্পানিরও কোনো লোন নাই। আপনার লোন ডিসবার্স করতে যে স্যাংশন করতে যে বিভিন্ন ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশনে লোন খারাপ হতে পারে। যেমন যখন 2008-9-7 রিসেশন হলো, গ্লোবাল রিসেশন, অনেকে কনজিউমার প্রাইসিং রিস্ক করতে পারেন, অনেক ইম্পোর্টার আছে ক্রমাগতভাবে দাম কমে গেছে, হয়তো সে ক্লাসিফাইড হয়ে গেছে। চিটাগাংয়ের অনেকগুলো পার্টি এরকম আছে, কিন্তু আপনি যদি তার ব্যবসায়িক হিস্ট্রি দেখেন 30 বছর সে হয়তো ব্যবসা করেছে। এই রিসেশনের আগের 28 বছর ধরেন সে কোনো একবার ইনস্টলমেন্ট ফেল করেন, 2 বছরের মধ্যে সে হঠাৎ করে রুইন হয়ে গেছে। এখানে কাস্টমারেরও ফেলিওর আছে অ্যাসেসমেন্ট করা, ব্যাংকারেরও ফেলিওর আছে। তো আমরা এখন যেটা করছি যে ব্যাংকারদের ফেলিওরটা ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করে করতে পারে, যেন সহজে আমরা মানে একটা ভালো পার্টি হলেই যেন তার লোনটা ডিসবার্স করার আগেও যেন আরো যখন এনএসমেন্ট বা নতুন কোনো কিছু এখানে ম্যাক্রো ইকোনমিক পরিবর্তনটা পলিটিক্যাল পরিবর্তনগুলো সেগুলো যেন আমরা চিন্তা করতে পারি। সেটার কারণে কি হয়েছে যে আমরা কিছু সেক্টর চিন্তা করেছি, এর বাইরে আমরা যাব না। কোন কোন সেক্টর? সেটা হলো একদম মানুষের বেসিক নিডস এর বাইরে যাব না। বেসিক আমরা দেখেছি যে সাস্টেনেবল যদি গ্রোথ করতে হয় এবং আমরা যদি একটা রেস্ট্রিকশন দিয়ে দিতে পারি তাহলে দেখা যাবে যে অনেক ব্যবসায়ী আমার এখানে আসতে পারবে না। ধরেন যে স্বর্ণ রিফাইন করে, আমি জনগণ তো আমাকে টাকা দিয়েছে, আমি গোল্ড রিফাইনারি করে করতে যেয়ে কেন টাকা দিই, এটার ইম্প্যাক্টটা কতটুকু হবে। এবং এরকম ফ্যান্সি প্রজেক্ট থেকে কিন্তু টাকা বের করে নিয়ে যাওয়া সহজ। যেমন আমরা কখনো জানতাম না গোল্ড রিফাইনারি একটা বাংলাদেশের বড় প্রতিষ্ঠান করে, বড় একটা গ্রুপ করে, তারা গোল্ড মাইন কিনে ফেলতে পারে না। এবং তারা যে গোল্ড রিফাইনারি দিয়ে অনেক ব্যাংকের থেকে টাকা নিয়েছে, শুধু গোল্ড রিফাইনারি না, তারা ল্যান্ডের উপরে, ইসের উপরে, রিয়েল এস্টেটের উপরে, অন্যান্য কোম্পানির উপরে টাকা কিন্তু তারা নিচ্ছে। কিন্তু শুধু নাম পড়ছে শুধু এসআর কিংবা সালমানের রহমান। এই যে 15 বছরের দুঃশাসনের পরে জুলাই আগস্টের যে অভ্যুত্থানের পরবর্তী সময়ে এই যে টাকাগুলো লুট হয়ে গেছে, এগুলা ফেরানোর কি ব্যাপার কোনো আছে? পারবেন আপনারা সেগুলো আনতে? মানে এজ এ ব্যাংকের লিডার, একজন ব্যাংকিং লিডার হিসাবে বলছেন। আসলে এটা খুবই কঠিন একটা কাজ। মানে এটা সরকার তো দেখবেন যে ইভেন আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় এটা নিয়ে চেষ্টা করছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর চেষ্টা করছেন মহোদয়, তারপরে এই অর্থ উপদেষ্টা মহোদয় চেষ্টা করছেন। কিন্তু আসলে এইটা এক একটা দেশের এক একটা রুলস রেগুলেশন এখানে আছে। আমার কাছে যেটা মনে হয় যে ধরেন একটা লোক ক্লাসিফাইড হয়ে গেলে আমরা মনে করি যে মর্গেজ তো আছে, তাহলে তাড়াতাড়ি মনে হয় উদ্ধার হয়ে যাবে। এটা তো আমাদের লোকাল মর্গেজ থাকার পরও মানে এটাকে এনজয়মেন্ট রাইট নিয়ে সেল টেল করা অ্যাভারেজ 5 বছরের আগে পারা যায় বলে আমার জানা। মানে আমার যদি লোকালি যদি একজন ডিফল্টার হয়ে যায় তার ক্ষেত্রে এরকম,
তাহলে ইন্টারন্যাশনালি সে ওখানে বাড়ি করেছে, দেখা যাবে যে বাড়ি কিনেছে সেখানে আবার কিছু লোন আছে, এরকম আছে, বা এখানে যে টাকা করেছে সেখানে আবার বেনিফিশিয়ারি গ্রুপ থেকে বিভিন্ন অ্যাকাউন্টে চলে গেছে। কেউ হয়তো নিজে নিয়েছে, ফ্লাইট করেছে, কিন্তু ছেলে মেয়েরা ওখানকার পার্মানেন্ট সিটিজেন, সেখানে টাকাটা চলে গেছে। সেখানে যে আবার দেখা যাবে সেখান থেকে আবার একটা স্থাপনা তৈরি হয়ে গেছে, এবং সেইখানকার একটা লিগাল প্রসিডিউর আছে। সেই লিগালরা কতটুকু এর মধ্যে দেখা যাবে যে যে প্রথমে যিনি নিয়ে গেছেন উনি মারা গেছেন, তারপরে তো বাকিরা ইনহেরিটেন্স হিসেবে পেয়ে গেছে, এটা বৈধ টাকা হয়ে যায়। এইরকম বিভিন্ন প্রক্রিয়া থাকার কারণে আমরা দেখেছি যে আসলে এটা খুবই কমপ্লিকেটেড ইস্যু। তা মানে অবশ্যই এটা খুব মানে মানে টাকা ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করা যেতে পারে, এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো আসবে, কিন্তু এটা সময় লাগবে।